মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য ক্ষমা প্রশ্নে দলীয় সিদ্ধান্ত নেই জামায়াতের। ডাকসু জয়ী শিবির নেতাদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনকে স্বাগত জানায় দল। নিয়ে যারা পুঁজি করে ব্যবসা করতে গেছিল সে ব্যবসায় লস। এখন এই ইস্যুতে আমরা কোনো বক্তব্য দেওয়ার কোনো সিদ্ধান্ত আমাদের নেই। অনুদান ও মেধা যাচাই ব্যবস্থা বিতর্কে প্রাইমারি বৃত্তি পরীক্ষা পদ্ধতি ও মূল্যায়নে পরিবর্তন আনার দাবি। ম্যাপিং করে যে প্রয়োজন কার কতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আর্থিক বরাদ্দ দেওয়াটা হলো মোর রেশনাল, যৌক্তিক। পাহাড়ি ঢলে শেরপুরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন, প্লাবিত 15টি গ্রামে ব্যাপক ক্ষতির শঙ্কা, একজনের মরদেহ উদ্ধার। সম্মানিত তৌহিদি জনতা, সম্মানিত আশিক রাসূল ভাইয়েরাম, যে যেখানে আছেন ঘোরাফেরা না করেন, আমাদের দু একটি কথা শুনেন। এবার মাইকে ঘোষণা দিয়ে কুমিল্লায় 4টি মাজারে ভাঙচুর, আগুন, তৌহিদি জনতা ব্যানারে হামলার অভিযোগ। মাইকিং করে তারা সবাইকে জড়ো হয়ে একসাথে ওই মাজার ভাঙচুর করে এবং আগুন পোড়ানো হয়। আজকে অনেক লোক এসে অনেক মাজার ভাঙছে, এটার পক্ষে আমরা নই। ফেব্রুয়ারির বদলে ডিসেম্বরে অনুষ্ঠিত হবে অমর 21শে বইমেলা। নির্বাচন ও রোজার কারণে এগিয়ে আনা হয়েছে সূচি। এই পরিস্থিতিগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা সামলাতে পারবে সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সন্দেহের প্রেক্ষাপটে এটা প্রকাশকরা এরকম প্রস্তাব করেছে এবং 17 ডিসেম্বর থেকে 17 জানুয়ারি পর্যন্ত তারিখ নির্ধারিত হয়েছে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। ৭১-এর মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য ক্ষমা চাওয়া বা অবস্থান পরিবর্তন প্রশ্নে এখনো কোনো দলীয় সিদ্ধান্ত নেয়নি জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল বলছেন, মুক্তিযুদ্ধকে পুঁজি করে যারা ব্যবসা করছে তারা লোকসানে পড়েছে। তবে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ডাকসু জয়ী শিবির নেতাদের শ্রদ্ধা নিবেদনকে স্বাগত জানায় জামায়াত। জুলাই সনদ না মানলে রাষ্ট্রদ্রোহিতা ও প্রার্থিতা বাতিলে ঐকমত্য কমিশনে জামায়াতের প্রস্তাব কোনো চূড়ান্ত রূপ নয় বলেও জানিয়েছেন গোলাম পরোয়ার। শামীম রেজার রিপোর্টে বিস্তারিত। জুলাই সনদ চূড়ান্ত হওয়ার পথে, এর মাঝে জাতীয় ঐকমত্য কমিশনে নতুন প্রস্তাব দেয় জামাতে ইসলামী। এতে বলা হয়, জুলাই সনদ না মানলে নির্বাচনে প্রার্থিতা বাতিল হবে, কেউ সনদ বিরোধী প্রচারণা করলে হবে রাষ্ট্রদ্রোহিতার মামলা। জুলাই সনদ এখনো স্বাক্ষরিত হয়নি, এটাকেই চূড়ান্ত রূপ বলা যায় না। এটা পরিবর্তনশীল। আলাপ আলোচনা করে যদি দেখি যে না এটার মধ্যে প্রবলেম আছে, অন্যান্য দলও দেখবে না আমাদেরটা একটু চেঞ্জ করতে পারি, আমরা চেঞ্জ করতে পারি, এটা পরিবর্তনযোগ্য। এভাবে কাউকে বাধ্য করার প্রস্তাব কতটা গণতান্ত্রিক, এমন প্রশ্নে অবস্থান স্পষ্ট করেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ার। বলেন, জুলাই আন্দোলন ও সনদ ফ্যাসিবাদ বিরোধী ইতিহাসের দলিল, এর সুরক্ষা প্রয়োজন। জুলাই 4 তারিখ তো একটা বিরাট ব্যাপার। একটা কর্তৃত্ববাদী শাসনের অবসান যে আন্দোলনে ঘটেছে, হাজার হাজার ছেলেমেয়েরা যেখানে জীবন দিল, এটা একটা আমাদের দেশের ইতিহাসের অংশ। জুলাই আন্দোলন, জুলাই সনদটা তো ফ্যাসিবাদ বিরোধী একটা ঐতিহাসিক দলিল। তো এটাকে অস্বীকার করার অর্থ হচ্ছে তারা ফ্যাসিবাদের সাথেই থাকতে চান। ডাকসুতে নিরঙ্কুশ জয়ের পর শিবির নেতারা প্রথমবারের মতো শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া মোনাজাত করেছেন। বিষয়টিকে অনেকেই জামাত শিবিরের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানের পরিবর্তন হিসেবে দেখছেন। তবে জামাত সেক্রেটারি জেনারেল বলছেন, মুক্তিযুদ্ধে ভূমিকার কারণে ক্ষমা চাওয়া বা অবস্থান পরিবর্তনের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। আমরা এটাকে অপ্রাসঙ্গিক মনে করি। এটাকে নিয়ে যারা পুঁজি করে ব্যবসা করতে গেছিল সে ব্যবসায় লস। এখন এই ইস্যুতে আমরা কোনো বক্তব্য দেওয়ার কোনো সিদ্ধান্ত আমাদের নেই। ডাকসু তো একটা দেশের সেরা বিদ্যাপীঠের নেতৃত্ব তারা দিচ্ছে। দেশের স্বাধীনতার জন্য যারা সংগ্রাম করেছে তাদের জন্য দোয়া করা, এটা তারা দায়িত্ব মনে করেছে, আমরা তো ওয়েলকাম করি, ভালো করেছে তারা। জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, এক্ষেত্রে সিদ্ধান্ত হলে দলীয়ভাবে জানানো হবে। যদি কখনো হইলে আমরা তখন বলবো। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।
প্রাথমিকে আবারও বৃত্তি পরীক্ষা চালু নিয়ে বিতর্ক চলছে। কোমলমতিদের উপর বাড়তি চাপ পড়বে কিনা সেটি নিয়েও চর্চা তুঙ্গে। প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি বন্ধ থাকায় কেউ কেউ বৃত্তি পরীক্ষাকে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে পরীক্ষা পদ্ধতি ও মূল্যায়নে পরিবর্তন আনা দরকার। শিক্ষাবিদদের অভিমত, উদ্দেশ্য যদি হয় আর্থিক অনুদান, তাহলে বিদ্যালয়ের ধারাবাহিক মূল্যায়নকেও বিবেচনা করা উচিত। পাশাপাশি দরিদ্র এলাকার শিক্ষার্থীদের প্রতি দিতে হবে বাড়তি নজর। লুৎফর রহমানের ছবিতে আল আমিন হক অহনের প্রতিবেদন। শাহাদাত। এবছর প্রাথমিকে বৃত্তি চালু হলে পরীক্ষায় বসবে পঞ্চম শ্রেণীর এই মেধাবী শিক্ষার্থী। লক্ষ্যভেদের সেই প্রত্যাশা তার চোখে মুখে স্পষ্ট। ইউনিফর্ম আর স্কুলের জুতা কেনা হয় না বহুদিন, কারণ দারিদ্র আর শিক্ষাঙ্গনে যথেষ্ট আর্থিক অনুদান না পাওয়া। তাই বৃত্তি পরীক্ষা হবে শুনে উচ্ছ্বাসটা সবার। এবার যদি মেধা পায় যথার্থ মূল্যায়ন। বৃত্তির টাকা দিয়ে আমার শার্ট প্যান্ট আর জুতা কিনতে চাই। আমার জুতা নাই, স্কুল ড্রেস প্যান্ট জুতা কিনবো। ছোট ভাইয়ের জন্য একটা খেলনা কিনে দেবো। নিজেকে যাচাই করার জন্য আমি বৃত্তি পরীক্ষাটা আসলে দিতে চাই। বৃত্তি পাবেই এমন আত্মবিশ্বাসে কেউ কেউ বাবার ঋণ পরিশোধের দায়িত্বটাও নিতে চায় কোমল কাঁধে। আমাদের কয়েকটি ঋণ আছে। এসব শিক্ষার্থীরা জানেও না চলমান নীতিমালা অনুযায়ী ট্যালেন্ট পুলে বৃত্তির পরিমাণ মাসিক মাত্র ৩০০ টাকা, আর সাধারণ বৃত্তিপ্রাপ্তরা পাবেন ২২৫। ম্যাপিং করে যে প্রয়োজন, কার কতটুকু প্রয়োজন, সেই অনুযায়ী আর্থিক বরাদ্দ দেওয়াটা হলো মোর রেশনাল, যৌক্তিক। আপনি একটা আলাদা করে দেশব্যাপী একটা পরীক্ষা নিয়ে তাকে বৃত্তি দিয়ে আপনি বাচ্চাদের মধ্যে এক ধরনের কম্পিটিশন, অসুস্থ প্রতিযোগিতা দেখালেন আপনি যে সে ভালো, সে বৃত্তি পেয়েছে। অনেকের ধারণা আর্থিক অনুদান কম থাকার পরও বৃত্তি পরীক্ষা চালুর ব্যাপারে মন্ত্রণালয়ের কর্মকর্তা, স্কুল শিক্ষক আর কোচিং সেন্টার বেশ আগ্রহী। বৃত্তি হলে যে কোচিং সেন্টার বাড়বে সেটা তো আসলে বিষয় না। তারপরেও যদি হয় সরকার সেই ক্ষেত্রে একটা উদ্যোগ নেবে, আইন করবে কোচিং সেন্টার যেন ওই ধরনের প্রচারণা কিংবা এই ধরনের বাণিজ্য না করতে পারে। বাচ্চারা মেধারও স্বীকৃতি পাক, আমার সেই সাথে একটু প্রণোদনা এটা আসলে ওরা চায়। আমাদের শিক্ষকদের যে বেতন দেওয়া হয় সেটার জন্যই কি শিক্ষকরা কোচিং বাণিজ্যের দিকে ঝুঁকে যাচ্ছে না? বৃত্তি পরীক্ষা আছে, এটা যখনই মনে হয় তখনই পড়ার প্রতি তাদের আগ্রহটা আরও বেড়ে যায়। কয়েক দফায় শিক্ষা ব্যবস্থা পরিবর্তিত হওয়ায় বৃত্তি পরীক্ষার বিপক্ষে কেউ কেউ, তবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকায় নিম্ন আয়ের অভিভাবকরা আগ্রহী। বৃত্তি পরীক্ষা হলে আমাদের জন্য ভালো, ছেলেগুলোর জন্য ভালো, আমাদের জন্য ভালো। এটা সরকাররা জানি সাহায্য করতে পারে। শিক্ষা গবেষকরা মনে করেন পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি হতে হবে এমন যেন কোচিংমুখী না হয় শিক্ষার্থীরা। বৃত্তি পরীক্ষাটা আমার কাছে মনে হয় যে এটা মানে থাকলে শিক্ষার্থীর মধ্যে আলাদা একটা স্পিরিট তৈরি হয়। এখন আমরা অ্যানালাইসিস করতে পারি কেন এই বৃত্তি পরীক্ষাটা এক্সট্রা চাপ হচ্ছে। হ্যাঁ, কোনো কোনো সময় দেখা যায় শিক্ষার্থীদেরকে টিচার সারাদিন বসায় রাখে, তাদেরকে এক্সট্রা চাপ দেয়। সেই জায়গাগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার অভিমত, সংকট থাকবেই, সেগুলো মোকাবেলা করেই বৃত্তি পরীক্ষা নিতে তারা প্রস্তুত। বাড়ানো হবে অনুদানের পরিমাণও। এটা আমাদের ফিল্ড লেভেল একটা হিউজ ডিমান্ড। তো আমাদের দেশীয় যে প্রেক্ষাপট সামগ্রিকভাবে এই মুহূর্তে আমাদের মনে হয়েছে যে এই বিষয়টা আমাদের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবার মধ্যে এক ধরনের প্রণোদনা তৈরি করবে। কিন্তু যদি আইডিয়াল বলেন, আইডিয়াল অবস্থায় আমরা স্কুলগুলিকে নিয়ে যাই, তখন এই ধরনের আলাদা বৃত্তির প্রয়োজন হবে না। 21 ডিসেম্বর শুরু হতে যাওয়া বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন বা কেজি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নেই। একে বৈষম্যমূলক বলছেন কেউ কেউ, তবে নীতি নির্ধারকরা বলছেন ভিন্ন কথা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে বাচ্চারা পড়াশোনা করে অধিকাংশই প্রান্তিক পর্যায়ের বাচ্চারা পড়াশোনা করে, কিন্তু কিন্ডারগার্টেন স্কুলে আর্থিকভাবে সচ্ছল পরিবারের সন্তানরা পড়াশোনা করে। এবং কিন্ডারগার্টেন স্কুলগুলোতে ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত তারা কিন্তু বৃত্তি পরীক্ষা অব্যাহত রেখেছে। সেখানে আমাদের এই প্রান্তিক পর্যায়ের বাচ্চাদের আর্থিক প্রণোদনা দিয়ে তাদেরকে লেখাপড়ার প্রতি আরও বেশি উৎসাহিত করার জন্যই এই বৃত্তি পরীক্ষা চালু করা হয়েছে। 2009 সালে প্রাথমিকে বৃত্তি পরীক্ষা নেওয়া বন্ধ করে মন্ত্রণালয়, পরিবর্তে চালু করে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পিইসি। এই পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হতো। চাপ কমাতে পরে বন্ধ হয় সেই পরীক্ষাও।
পরীক্ষা দিতে গেলে কি ভয় লাগে, কিন্তু রেজাল্ট আসার পরে খুবই খুশি লাগে। ট্যালেন্ট পুলে বৃত্তি দেওয়া হয় থানা কিংবা উপজেলা ওয়ার্ডে সর্বোচ্চ নম্বরধারীকে। এছাড়াও ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড ভিত্তিক সাধারণ বৃত্তি দেওয়া হয়। তবে প্রতিটি স্কুল থেকে শতকরা 40% শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বেশি হযবরল অবস্থা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে। দিন দিন কমছে শিক্ষার্থীদের হার। তাদেরকে বিদ্যালয়মুখী করতে সরকারি কোনো উদ্যোগ চোখে পড়ে না। প্রাথমিক বৃত্তি পরীক্ষা তেমন একটি উদ্যোগ হতে পারে, দিতে পারে পালে হাওয়া। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। পাহাড়ি ঢলে প্লাবিত শেরপুরের ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে নিম্নাঞ্চলের কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। সকালে ঢলের পানিতে নিখোঁজ হওয়া এক শিশু ও কিশোরের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। উজানের পানি কমলেও নতুন করে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। এছাড়াও তলিয়ে গেছে ঝিনাইগাতি সদর, মালিঝিকান্দা, নলকুড়া এবং হাতিবান্ধা ইউনিয়নের প্রায় 20টি গ্রাম। বৃহস্পতিবার বিকেলে শেরপুরের মহারশীয় সোমেশ্বরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন দেখা দেয়। ভেসে যায় নদী তীরবর্তী 15টি কাঁচা পাকা ঘর। গবাদি পশু নিয়ে অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। পানিতে ডুবেছে আমন ক্ষেত সহ বিভিন্ন ফসলের কয়েক হাজার হেক্টর জমি। ভেসে গেছে শতাধিক মাছের ক্ষেত। আরও জানবো, যোগ দিচ্ছেন সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। উজ্জ্বল, দুর্গত এলাকার সবশেষ অবস্থা কি? প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের তৎপরতা চোখে পড়েছে কিনা জানাবেন বিস্তারিত। শাওন, আপনি জানেন যে গতকালকে কিন্তু শেরপুরের ঝিনাইগাতি এবং নালিতাবাড়ী উপজেলায় ভয়াবহ যে পাহাড়ি ঢল, সেই ঢলে কিন্তু মহারশী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি কিন্তু ভেঙে গিয়ে প্রায় 15টি বাড়ি সেখানে ভেসে গেছে। এবং গতকালকে কিন্তু বিকাল থেকে একজন শিক্ষার্থী এবং একজন কিশোর কিন্তু নিখোঁজ ছিল। গতকাল রাতে কিন্তু সেই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আজকে সকালে কিন্তু সেই নিখোঁজ কিশোরেরও মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে আসলে দুজনের মৃত্যু হলো এই ঢলের পানিতে। তবে আসার কথা হচ্ছে, আজকে কিন্তু সকাল থেকে উজানের যে নদীগুলো আছে সেই নদীগুলোর পানি কিন্তু অনেকটাই কমতে শুরু করেছে। তবে নিম্নাঞ্চলে কিন্তু নতুন নতুন এলাকায় এখনো সেই পানিগুলো ঢুকছে এবং প্লাবিত হচ্ছে। এবং আমি যতটুকু কৃষি অফিসের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে প্রায় 2000 হেক্টর আমন আবাদ এবং সবজির ক্ষেত কিন্তু এখনো পানিতে নিমজ্জিত আছে। আসলে এই পানি নেমে যাওয়ার পরে বলা যাবে যে সেই ক্ষেতগুলোর কি পরিস্থিতি। আরেকটি বিষয় বলে রাখি যে ক্ষতিগ্রস্ত যে বাঁধটি ছিল, সেই বাঁধটি কিন্তু সেখানে বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধ, সেই বাঁধে কিন্তু পানি উন্নয়ন অধিদপ্তর কিন্তু পূর্বে থেকে কাজ চলমান ছিল। এবং আমাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা যেটিকে বলেছেন যে আজকে থেকেই সেই ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হবে। এবং প্রশাসন আমাকে যেটি বলেছে, তাদের বন্যা মোকাবেলার জন্য যথেষ্ট প্রস্তুতি রয়েছে শুকনো খাবার এবং সেই সাথে গবাদি পশুর খাবারও তাদের কাছে মজুদ আছে। তবে আসার কথা হচ্ছে, গতকাল বিকেল থেকেই কিন্তু বৃষ্টি একদম নেই বললেই চলে এবং যে কারণে কিন্তু পানি অনেকটা কমতে শুরু করেছে। তবে পার্শ্ববর্তী যে দেশ ভারত, সেখানে কিন্তু অতি বৃষ্টি হলে আমাদের এই পাহাড়ি ঢলগুলা কিন্তু চলে আসে। আপনি জানেন যে যদি বৃষ্টি আবারও শুরু হয় তাহলে কিন্তু বন্যা পরিস্থিতি অনেকটা ভয়াবহ আকার ধারণ করবে, এমনটাই বলেছে এলাকাবাসী। আপনি জানেন প্রতি বছরই কিন্তু ঝিনাইগাতি এবং নালিতাবাড়ির এই পাহাড়ি অঞ্চলগুলো এই পাহাড়ি ঢলের কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। তবে দুর্বল বাঁধের কারণে কিন্তু আসলে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রতি বছরই বাড়ছে। যদিও পানি উন্নয়ন বোর্ড চেষ্টা করছে, তারা বলছে যে আমরা যে নদীর বাঁধগুলো আছে, বিশেষ করে মহারশী, চেল্লাখালী, সোমেশ্বরী, সেই বাঁধগুলো শক্ত টেকসই কোনো বাদ দেওয়া যায় কিনা সেই চেষ্টা করে যাচ্ছে। এবং যতটুকু জানিয়েছে, আজকে থেকে সেই ক্ষতিগ্রস্ত বাঁধগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হবে। শাওন, এই ছিল আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল, অনেক ধন্যবাদ আপনাকে।
নদীর পানি দিয়ে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে আস্থা ও বিশ্বাস তৈরি করা সবচেয়ে জরুরি বলে মনে করে আন্তর্জাতিক গবেষণার ইসিমোড সংস্থাটির মহাপরিচালক বলছেন, পানির হিস্যার আলোচনা হতে হবে বিজ্ঞান ভিত্তিক ও তথ্য নির্ভর। যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বন্যা প্রতিরোধে আগাম সতর্কীকরণ ও বায়ু দূষণ কমানো তাদের অগ্রাধিকার। দেশগুলোকে একসাথে কাজ করার তাগিদ তার। মাহফুজ মিশুর রিপোর্ট। নদীর কোনো দেশ নেই সীমানাও। নদীর উৎপত্তি উজানে হলেও তা বয়ে চলেছে ভাটির দেশেও। তাই পানির ন্যায্য হিস্যা আন্তর্দেশীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ ইস্যু। সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধেও বড় ইস্যু হয়ে উঠেছে সিন্ধুর পানি। আর দীর্ঘদিন চেষ্টা করেও তিস্তার ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সাথে চুক্তি করতে পারেনি বাংলাদেশ। পরিবেশ ও জলবায়ু নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ইসিমোড বলছে, নদী আসলে ঐক্যবদ্ধ করার কথা দেশগুলোকে, যদিও বাস্তবতা ভিন্ন। নদী নিয়ে দেশগুলোর মধ্যে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক থাকতে হবে। সেজন্য পানি প্রবাহ, পলিসহ সব বিষয়ে বিজ্ঞানভিত্তিক তথ্য থাকা জরুরি। এটাও সত্য, এসব কাজ হুট করে হবে না। পর্যায়ক্রমে তথ্য সংগ্রহ, বিনিময় ও সে অনুযায়ী কাজ করলে সমাধান সম্ভব। এভরিথিং হ্যাজ টু বি টেকেন স্টেপ বাই স্টেপ। বায়ু দূষণ কেবল বাংলাদেশ নয়, হিমালয় বেষ্টিত সব দেশেই বড় সংকট। আকাশের কোনো সীমানা না থাকায় দূষিত বায়ুর প্রবাহ ঠেকানোও সম্ভব নয় কোনো দেশের পক্ষে। আবার বন্যা প্রতি বছরই বাড়ছে এর প্রকোপ, ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন, মানুষের জীবন জীবিকা। অথচ কার্যকর পূর্বাভাস ব্যবস্থা থাকলে এই ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। একইভাবে খরাও ভুগাচ্ছে বাংলাদেশ সহ পুরো অঞ্চলকে। এসব নিয়ে দেশগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করছে ইসিমোড। স্পেশালি ইন টার্মস অফ অ্যাড্রেসিং দি শর্টেজ অফ ওয়াটার। একদিকে পানির স্বল্পতা, আবার অন্যদিকে ভয়াবহ বন্যা। অথচ এগুলোর আগাম তথ্য পাওয়া সম্ভব। আবার সব দেশই বায়ু দূষণে ভয়াবহভাবে ভুগছে। এসব সংকট নিয়ে বাংলাদেশ সহ দেশগুলোর সাথে কাজ করছি আমরা। We are working through the partners. পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি, বন্যা ও খরা প্রতিরোধেও কাজ করতে যাচ্ছে সংস্থাটি। মহাপরিচালক বলছেন, রাজনৈতিক বিভেদের বাইরে থেকে এসব ইস্যুতে কাজ অব্যাহত রাখতে চায় ইসিমোড। এই অঞ্চলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত কি এবং তা মোকাবেলায় কি করা প্রয়োজন, বিজ্ঞানীরা এরই মধ্যে গবেষণা করে তা অনেকটাই নিশ্চিত করতে পেরেছেন। এখন সেটি বাস্তবায়নের জন্য যা সবচেয়ে জরুরি তা হলো বিভিন্ন দেশের সরকারের রাজনৈতিক সদিচ্ছা, আর সেজন্য দরকার পর্যাপ্ত পরিমাণ অর্থ বরাদ্দ। ইসিমোডের মতো বিজ্ঞান ও গবেষণা ভিত্তিক সংস্থাগুলো বলছে, সেটি না করতে পারলে অদূর ভবিষ্যতে দেশগুলোর যাবতীয় অর্থনৈতিক উন্নয়ন কর্মপরিকল্পনাই ভেস্তে যেতে পারে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কাঠমান্ডু, নেপাল। এই প্রথম এক বছরে 2 বার হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। জাতীয় নির্বাচন ও রোজার কথা চিন্তা করে এগিয়ে আনা হয়েছে মেলার সময়সূচি। 2026-এর বইমেলা শুরু হবে চলতি বছরের 17 ডিসেম্বর। বৃহস্পতিবার এক সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় বাংলা একাডেমি। এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লেখক প্রকাশকদের। ছন্দপতন ঘটছে অমর একুশে বইমেলার। প্রথা ভেঙে ভাষার মাসের আয়োজন এবার শুরু হবে বিজয়ের মাসে। ফলে এক বছরে 2 বার অনুষ্ঠিত হতে যাচ্ছে লেখক, পাঠক আর প্রকাশকদের এই মিলন মেলা। মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আর তার পরপরই রমজান মাসের শুরু। এই দুয়ে মিলে মূলত নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পর এই সিদ্ধান্ত বলে জানান বাংলা একাডেমির মহাপরিচালক। ইলেকশনের আগের দিনগুলোতে এই পরিস্থিতিগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা সামলাতে পারবে সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সন্দেহের প্রেক্ষাপটে এটা প্রকাশকরা এরকম প্রস্তাব করেছে এবং অন্য উপায় না থাকায় এই 17 ডিসেম্বর থেকে 17 জানুয়ারি পর্যন্ত তারিখ নির্ধারিত হয়েছে। এক মেলা থেকে আরেক মেলার মাঝের সময়টুকুতে নতুন নতুন প্রকাশনার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন প্রকাশকরা। যেখানে প্রতিবারই মেলা জমতেই লেগে যায় ফেব্রুয়ারির প্রথম দশক, সেখানে প্রায় 1.5 মাস আগে শুরু হতে যাওয়া মেলা নিয়ে কতটা প্রস্তুত প্রকাশকরা বলছেন, আগে পরের নানা সমীকরণে অন্য কোনো বিকল্প ছিল না তাদের হাতে। যেহেতু সিকিউরিটির ব্যাপারে তারা পুরো জানুয়ারি মাসে করতে পারছেন না, কারণ তখন সারা বাংলাদেশে হয়তো মানে সিকিউরিটির প্রয়োজন হতে পারে। যাই হোক, তো আমরা
প্রস্তুতি তো নিতে হয় আগের থেকে, আমাদের সার্বিক প্রস্তুতি কিছুটা ব্যাঘাত ঘটবে, তবে তারপরেও আমরা মনে করি যেহেতু মাসব্যাপী বইমেলার আয়োজন, আমরা যতটুকু সম্ভব আমরা আমাদের প্রস্তুতি নিয়েই আমরা বইমেলায় উপস্থিত থাকবো। প্রাণের এই মেলার জীবন শক্তি যারা, যাদের নতুন নতুন গল্প, কবিতা, সাহিত্য আর উপন্যাসে নিজের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করেন পাঠক, সেই লেখকরা বলছেন দীর্ঘ অভ্যাসের ছন্দপতন ঘটবে এবারের বইমেলায়। লেখক হিসাবে আমার যেটা হচ্ছে যে একটা তারা এখন তৈরি হবে, আমার মনে হয় এটা সকল লেখকদের হবে। পাঠকরা প্রস্তুত কিনা, কারণ ফেব্রুয়ারি ঘিরে আসলে আমাদের যে প্রাণ চাঞ্চল্য বা যে উৎসবটা হয়, সেই প্রাণের মেলা ফেব্রুয়ারি ছাড়া ডিসেম্বরে কতটুকু ওই প্রাণচাঞ্চল্য হবে বা উচ্ছ্বাস থাকবে সেটা নিয়ে একটা সন্দেহ থেকে যায়। সমীকরণ যাই থাকুক, লেখক প্রকাশকদের আশা শীতের আমেজ আর জমজমাট আড্ডার কমতি থাকবে না বইমেলার আগামী আয়োজনে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। এবার মাইকে ঘোষণা দিয়ে কুমিল্লার হোমনায় 4টি মাজারে হামলা ভাঙচুর করেছে একদল মানুষ। আগুনও দেওয়া হয়েছে কয়েকটি মাজারে। পুলিশ জানায় ধর্ম নিয়ে সামাজিক মাধ্যমে কটূক্তির অভিযোগ তুলে এই হামলা চালানো হয়েছে। আইনের আওতায় আনা হবে জড়িতদের, পাশাপাশি উস্কানিদাতাদের। ফের মাজারে হামলা ভাঙচুর, পরে অগ্নিসংযোগ। সম্মানিত তৌহিদ জনতা, সম্মানিত আশিক রাসূল ভাইয়ারাম, যে যেখানে আছেন ঘোরাফেরা না করেন, আমাদের দুই একটি কথা শুনেন। এবার মাইকে ঘোষণা দিয়ে কুমিল্লার হোমনার আসাদপুর গ্রামে 4টি মাজারে ভাঙচুর চালিয়েছে স্থানীয় একদল লোক। এ সময় কয়েকটি মাজারে আগুনও দেওয়া হয়। রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবেন তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না, তাদের সর্বোচ্চ বিচার করতে হবে। পুলিশ জানায় বুধবার একটি ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে আপত্তিকর একটি পোস্ট দেওয়া হয়। এরপরই ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরে সেই আইডি থেকে ক্ষমা চেয়ে আরেকটি পোস্ট দেয়া হলেও অভিযুক্তের বিচারের দাবিতে থানা ঘেরাও করা হয়। মামলা দায়ের হলে মহসিন নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে তৌহিদি জনতার ব্যানারে একটি সমাবেশ করা হয়। এরপরই অভিযুক্ত মহসিনের দাদা ফকির কফিল উদ্দিন শাহর মাজারে হামলা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। ফেরার পথে কালাই শাহ, হাওয়ালি শাহ ও আব্দু শাহের মাজারেও ভাঙচুর চালায় তারা। পুড়িয়ে দেওয়া হয় স্থাপনা। প্রতিবাদে আজকে অনেক লোক এসে অনেক মাজার ভাঙছে, এটার পক্ষে আমরা নই। সেই সুবাদে আমরা চাই না যা ঘটে গেছে পুনরাবৃত্তি না হয়। আমরা সুশীল সমাজে সবাই সম্মিলিতভাবে যেন অদূর ভবিষ্যতে না হয়, তারপর শক্তি সহজে চাচ্ছি। মাইকিং করে তারা সবাইকে জড়ো হয়ে একসাথে ওই মাজার ভাঙচুর করে এবং আগুন পোড়ানো হয়। ঘটনায় জড়িত ও ইন্ধনদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস পুলিশ সুপারের। এখানে শেষ হয়ে যাওয়ার কথা, আইনগত ব্যবস্থা করে নিয়ে কোর্টে প্রবেশ করেছে। যারা এটা করেছে এটা যারাই করুক, আমরা মামলা নিয়ে আইনগত ব্যবস্থা নেব। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। 5 মাস ধরে বন্ধ টেকনাফ স্থলবন্দর, আমদানি রপ্তানি শূন্যের কোটায়। মিয়ানমার সীমান্তে অস্থিরতা আর আরাকান আর্মির সশস্ত্র তৎপরতার প্রভাব পড়েছে সীমান্ত বাণিজ্যে। পণ্য ও অর্থ আটকে থাকায় বড় ধরনের লোকসানের মুখে ব্যবসায়ীরা। মিয়ানমারের সাথে সুদীর্ঘ স্থল ও সমুদ্র সীমান্ত থাকায় টেকনাফ স্থলবন্দরটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আঞ্চলিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু মিয়ানমার সীমান্তে যুদ্ধাবস্থা ও সশস্ত্র আরাকান আর্মির আধিপত্যের কারণে 13 এপ্রিল থেকে এই স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ। বন্দরের মধ্যে সিমেন্ট আছে আর প্রায় 1200 বস্তা সিমেন্ট প্রায় জুলাই 10 তারিখ হইতেও যাবৎ বন্ধ। মালিন কেইদিন এবারে একটু বাইরে করিবার কোনো সুযোগ নেই। অনেক টাকার মালামাল আমাদের পড়ে আছে, এগুলো বেরও করতে পারতেছি না, নিয়ে যেতেও পারতেছি না। মালিক কোম্পানি তারা ব্যাংক থেকে লোন নিয়ে ট্রাক কিনেছে এবং তারা ঋণগ্রস্ত হয়ে গেছে, তারা ব্যাংকে লোন শোধ করতে পারছে না। অস্থিরতা ও নিরাপত্তা ঘাটতির কারণে সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় লোকসানের মুখে বাংলাদেশের আমদানি ও রফতানিকারকরা। আটকা পড়েছে বিপুল অর্থ ও পণ্য।
B2B সম্পর্কের মাধ্যমে যদি পণ্য আদান প্রদান করা যায় তাহলে আমাদের অর্থনীতিও বা চাঙ্গা হবে, ব্যবসায়ীরাও আসলে ওদের ক্ষতিটা পুষিয়ে নিতে পারবে এবং আমাদের দেশের যে ডলারগুলো এখানে রয়ে গেছে ড্রাফট আকারে $90 লাখ, এইগুলো কিন্তু ওইটার বিনিময়ে আমরা পণ্যগুলো দেশে নিয়ে আসতে পারবো। $2,15,000 FDD এখন আটকে আছে। আমদানি রপ্তানি খাতে আপনার বলা যায় জিরো হয়ে গেছে, বলতে গেলে 100% কমে গেছে। টেকনাফ স্থলবন্দর বন্ধ থাকায় প্রতি মাসে 120 কোটি টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। অন্তত 2000 শ্রমিক এবং C&F এজেন্ট কর্মী বেকার। আলুগুলো সবই পচে গেছে, যেগুলো এক্সপোর্টের প্রক্রিয়া ছিল। তারপরে এখানে সফট ড্রিঙ্কস আছে, সিমেন্ট আছে, সানাসুর আছে, চিপস আছে, ওয়াটার আছে, এগুলোই মূলত আছে। কমিটি করে দিয়েছে যে এটা কিভাবে ফেরত দেওয়া যায় সেভাবে মতামত নেওয়ার জন্য। আল আমিন শিকদার, যমুনা নিউজ। রেলের ওয়াগন সংকটে ব্যাহত হচ্ছে রংপুর অঞ্চলের 5 জেলার জ্বালানি তেল পরিবহন। প্রতি মাসে 2.5 কোটি লিটার চাহিদার বিপরীতে এখন সরবরাহ হচ্ছে মাত্র 30 লাখ লিটার। পেট্রোল পাম্প মালিকরা বলছেন দীর্ঘ এই সমস্যা সমাধানে আগ্রহ নেই কর্তৃপক্ষের। দাবি জানানো হয়েছে পার্বতীপুর থেকে রংপুর পর্যন্ত ব্রডগেজ লাইন সংযুক্ত করার। দেশের খাদ্য চাহিদার অন্যতম বড় যোগান আসে রংপুর সহ উত্তরের 5 জেলা থেকে। খাদ্য উৎপাদন নিশ্চিতে প্রতি মাসে যমুনা, মেঘনা ও পদ্মা পেট্রোলিয়াম ডিপো থেকে জেলাগুলোতে জ্বালানি তেল সরবরাহ করা হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মতে প্রতি মাসে চাহিদা প্রায় 2.5 কোটি লিটার হলেও গত মাসে সরবরাহ হয়েছে মাত্র 30 লাখ লিটার। ডিপোগুলোর সামনে বিভিন্ন জেলা থেকে আসা লরির ভিড়। প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে না পেরে ব্যবসায়ীদের অনেকেই ছুটছেন বাঘাবাড়ি ও পার্বতীপুর ডিপোতে। সবাই যেভাবে যে পাচ্ছে নিয়ে যাচ্ছে, ট্যাঙ্কি ঠেলে নিয়ে যাচ্ছে, এভাবে কি লুটের মাল। রংপুরে আমাদের গাড়ি ভাড়া 8,000 টাকা সাপোজ ধরে, আর যদি বাঘাবাড়ি থেকে নেই, বাঘাবাড়ি থেকে ডাবল হয়ে যায় এইটা। আর যদি পার্বতীপুরে নেই দেখা যায় 11,000 বা 10,000 টাকা পড়ে, দেখা যায় 1-2 হাজার টাকা একটু বেশি পড়তেছে আমাদের। আগে সপ্তাহে 2 গাড়ি আসতো, 2টা ওয়াগন, এখন মাসেও একটা আসে না। বিবিসি বলছে প্রতি মাসে রংপুরের 3টি ডিপোতে রেলওয়ের 24টি র্যাকের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ করা হতো, অথচ বর্তমানে সরবরাহ করা হচ্ছে মাত্র 6টি র্যাকে। অভিযোগ রেলওয়ে কর্তৃপক্ষ ওয়াগন সরবরাহ না করায় এই পরিস্থিতি। সমাধান হিসেবে পার্বতীপুর থেকে রংপুর পর্যন্ত পাইপলাইন স্থাপন ও ব্রডগেজ লাইন বসানোর দাবি তাদের। এটা কথাটা বলা যাবে না, আমরা পৌঁছাইতে পারতেছি না ঠিক করতে। এটা রেলওয়ের ঘাটতি, একের ঘাটতি, ইঞ্জিন নাই, এসব কারণে আমরা দাবি জানিয়ে আসছি মিটার গেজ লাইনের, কিন্তু সেটাও তারা করতেছে না, ওয়াগনের কোনো সমাধান করতেছে না। আর অ্যাডমিনিস্ট্রেশন আমরা অলওয়েজ আমরা নক করতেইছি। ওয়াগন সংকট উত্তরণের চেষ্টা চলছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। দেশের অন্যতম প্রধান খাদ্য ভাণ্ডারে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের তাগিদ সংশ্লিষ্টদের। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। নাটোরে ভুল চিকিৎসার প্রমাণ পেয়ে একটি বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন। বৃহস্পতিবার রাতে শহরের কানাইখালীর আলহেরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দেন সিভিল সার্জন ডাক্তার মুক্তাদির আরেফিন। তিনি বলেন 27 জুলাই জেলার একডালা নারায়ণপুরের বাসিন্দা মানিক মিয়া আলহেরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে তলপেটের ব্যথা নিয়ে ভর্তি হন। পরে হাসপাতালের মালিক ডাক্তার শামীম উদ্দিন ও তার এক সহযোগী রোগীর অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করেন। রোগীর অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় রাজশাহী মেডিকেলে। সেখানে আলহেরা হাসপাতালে ভুল চিকিৎসার বিষয়টি ধরা পড়ে। স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাদের হুমকি দেন ডাক্তার শামীম উদ্দিন। যে রোগীটির চিকিৎসাজনিত জটিলতা ছিল তার একটি অভিযোগ ছিল আমাদের কাছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটির রিপোর্টে আমরা তার তথ্য প্রমাণ কিছুটা সঠিক বলে আমাদের কাছে মনে হয়েছে এবং এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কিছুটা আলোচনার ভিত্তিতে আমরা এটা এখন বন্ধ ঘোষণা করে দিয়ে গেলাম। এশিয়া কাপের খবর। শ্রীলঙ্কার জয়ে এশিয়া কাপের সুপার 4-এ জায়গা করে নিল বাংলাদেশ।
বি গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানকে 6 উইকেটে হারিয়ে আসরে টানা তৃতীয় জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় লঙ্কানরা। আফগানদের দেয়া 170 রানের টার্গেট 8 বল হাতে রেখেই পার হয় শ্রীলঙ্কা, আর এই হারে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো আফগানদের। গোপালগঞ্জের কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মকসুদপুরের শালিনা বক্স বাজার সংলগ্ন নদীর দুই তীরে নৌকা বাইচকে কেন্দ্র করে হাজারো মানুষের ভিড় জমে। মাঝিদের একসঙ্গে ঢাক ঢোলের শব্দ আর দর্শকদের করতালিতে উৎসবমুখর পরিবেশে তৈরি হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মকসুদপুর কাশিয়ানী উপজেলার বেশ কয়েকটি নৌকা। বাইচ উপলক্ষে লোকগানেরও আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। পুঁতে রাখা বোমায় গাজায় প্রাণ গেল 4 ইসরায়েলি সেনার। বৃহস্পতিবার উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফায় মৃত্যু হয় তাদের। এই ঘটনায় আহত হয়েছে আরও 3 জন। এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ IDF। নিহতদের 4 জন লেফটেন্যান্ট ও মেজর পদে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন বলে জানা গেছে। সাজোয়া জানিয়ে রাস্তা পরিষ্কারের সময় হঠাৎ করেই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত 469 ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে গাজায়। জর্ডান সীমান্তে বন্দুকধারীর হামলায় 2 ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে। নিরাপত্তা কর্মীদের পাল্টা অভিযানে প্রাণ গেছে আততায়ীর। বৃহস্পতিবার দখলকৃত পশ্চিম তীরের অ্যালেন বে ক্রসিংয়ে এই ঘটনা হয়। হামলাকারীর পরিচয় সম্পর্কে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তেল আবিবের দাবি, জর্ডান থেকে ত্রাণবাহী ট্রাক চালিয়ে ঘটনাস্থলে এসেছিলেন অস্ত্রধারী ওই ব্যক্তি। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি জর্ডান প্রশাসন। মত প্রকাশ ও বাক স্বাধীনতা হরণের বড়সড় নজির তৈরি করল মার্কিন সরকার। অন-এয়ার চলাকালে জনপ্রিয় জিমি কিমেল লাইভ শো বন্ধ করে দেয় তোলপাড় চলছে যুক্তরাষ্ট্রে। নাগরিক স্বাধীনতা হরণের জন্য ট্রাম্প প্রশাসনের সেন্সরশিপকে দায়ী করছে উপস্থাপক কিমেলের ভক্ত ও মানবাধিকার সংগঠনগুলো। অভিযোগ উঠেছে তাদের চাপে অনুষ্ঠানটি বন্ধ করতে বাধ্য হয় এবিসি নিউজ। How are you holding up over the last day and a half, sir? I think very good. And by the way, right there, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্কের মৃত্যুর পর ব্যক্তিগত অনুভূতি সম্পর্কে প্রশ্ন করা হলে তা নিয়ে এমনই নির্লিপ্ত দেখা যায় তাকে। বলেন তিনি খুব ভালো আছেন। এরপর কথার প্রসঙ্গ ঘুরিয়ে নিয়ে যান হোয়াইট হাউসের নতুন বলরুম নির্মাণের দিকে। নিজের লেট নাইট শো জিমি কিমেল লাইভে এ প্রসঙ্গে ঠাট্টা করেছিলেন জনপ্রিয় মার্কিন উপস্থাপক ও কমেডিয়ান জিমি কিমেল। ব্যঙ্গ করে পোষা গোল্ডফিশ মারা গেলে 4 বছরের বাচ্চার শোক প্রকাশের সাথে তুলনা করেন ট্রাম্পের এমন আচরণকে। সোমবার রাতে প্রচার করা হয় পর্বটি। সেই একই অনুষ্ঠানে কিমেল ইঙ্গিত দেন কার্কের হত্যাকারী হয়তো ট্রাম্প সমর্থক বা রিপাবলিকান ছিল। আরও বলেন, এই হত্যাকাণ্ড থেকে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে দলটির অনেকেই। এই পর্ব প্রচারের পরই অনির্দিষ্টকালের জন্য অনুষ্ঠানটি বন্ধের ঘোষণা দিয়েছে ডিজনি মালিকানাধীন টেলিভিশন চ্যানেল এবিসি। অভিযোগ উঠেছে মার্কিন যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা FCC চাপের মুখে পড়েই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। কারণ কিমেলের সেসব মন্তব্যের পর এবিসির স্থানীয় স্টেশনের লাইসেন্স বাতিলের হুমকি দিয়েছিলেন ট্রাম্প মনোনীত FCC চেয়ারম্যান ব্রেন্ডন কার। এ ঘটনার পর সামাজিক মাধ্যমে ট্রাম্প উচ্ছ্বাস প্রকাশ করলেও বেশ চটেছেন কিমেলের ভক্ত ও সমর্থকরা। লস অ্যাঞ্জেলেসের রাস্তায় দাঁড়িয়ে ট্রাম্প বিরোধী স্লোগান দেন তারা। মত প্রকাশ ও বাক স্বাধীনতার হরণের জন্য দায়ী করেন তাকে। ফ্যাসিস্ট বলেও আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্টকে। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের লেখা বই নিষিদ্ধ করেছে তালেবান সরকার। একই সাথে বেআইনি ঘোষণা করা হয়েছে মানবাধিকার ও যৌন হয়রানি বিষয়ক শিক্ষা কার্যক্রমকে। নিষেধাজ্ঞার অংশ হিসেবে এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে নারীদের লেখা 140টির মতো বই। শরিয়া বিরোধী এবং তালেবান নীতির পরিপন্থী হয় মোট 680টি বই নিষেধ করেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়গুলোর 18টি বিষয় পড়ানোর অনুমতিও কেড়ে নেওয়া হয়েছে। এগুলো সবকটি নারী বিষয়ক। 4 বছরের শাসনামলে আফগানিস্তানের 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত নারীদের শিক্ষা সীমিত করেছে তালেবান সরকার। কয়েকদিন আগে অনৈতিকতা রোধে দেশজুড়ে অন্তত 10 প্রদেশে ওয়াইফাই নিষেধ করে তালেবান প্রশাসন।
চলতি বছরে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হতে যাচ্ছে নতুন লেজার ডিফেন্স সিস্টেম আয়রন বিম। এর মাধ্যমে শক্তিশালী লেজার ব্যবহার করে ধ্বংস করা হবে আকাশ সীমায় অনাকাঙ্ক্ষিত যে কোনো উপস্থিতি। টার্গেট লকের মাধ্যমে লেজার দিয়ে প্রতিপক্ষের মিসাইল ও ড্রোন ধ্বংস করা সম্ভব এই আয়রন বিমের মাধ্যমে। ইসরায়েলের ব্যাপক জনপ্রিয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের চেয়ে অনেক কম খরচে পরিচালনা করা সম্ভব অত্যাধুনিক এই অস্ত্র। সাইফাই চলচ্চিত্র দৃশ্যের কোনো কাল্পনিক অস্ত্র বলে মনে হয়, তবে এটি মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের সমর ভাণ্ডারের নতুন অস্ত্র আয়রন বিম। কয়েক বছর ধরেই আলোচনায় ইসরায়েলের লেজার ডিফেন্স সিস্টেম। এতদিন সায়েন্স ফিকশন মুভিতে দেখা গেছে যে দৃশ্য, সেটি যেন বাস্তবে রূপ দিয়েছে এই প্রতিরক্ষা ব্যবস্থা। প্রচলিত অস্ত্রের পরিবর্তে লেজারের মাধ্যমে প্রতিপক্ষের মিসাইল ড্রোন ধ্বংস করে এটি। এই লেজার ডিফেন্স সিস্টেমের পুরোটাই পরিচালিত হয় কয়েকটি ধাপে। রাডারে আকাশসীমায় কোনো হুমকি পাওয়া গেলে সেটি শনাক্ত করা হয় প্রথমে। এরপর উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার নিক্ষেপ করা হয় টার্গেট লক্ষ্য করে। রকেট, মর্টার এবং ড্রোন শনাক্ত ও ধ্বংস করতে সফল হয়েছে এই প্রতিরক্ষা ব্যবস্থা। মূলত ইরানের সামরিক বাহিনীর হামলা এবং ফিলিস্তিন থেকে হামাসের ছোড়া রকেট ঠেকাতে মোতায়েন করা হবে এই লেজার ডিফেন্স সিস্টেম। পরীক্ষায় শতভাগ সফলতাও মিলেছে। বর্তমানে আয়রন ডোম নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহৃত হচ্ছে ইসরায়েলে। তেল আবিব বলছে অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় এই প্রতিরক্ষা ব্যবস্থা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। আয়রন ডোমের মাধ্যমে একটি মিসাইল ধ্বংস করতে খরচ হয় $50,000-এরও বেশি। সে তুলনায় একই কাজ লেজারের মাধ্যমে নামমাত্র খরচে করতে পারে ইসরায়েল। ইসরায়েলি প্রতিষ্ঠান রাফালস অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমের অধীনে এই প্রকল্প চালাচ্ছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। শেষ করব যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।